জোয়ারের পানি ঢুকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট, প্রভাব পড়ার আশঙ্কা নিত্যপণ্যের বাজারে। ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা। অভিযোগ ব্যবসায়ীদের, অনিয়ম রোধে চলছে কঠোর নজরদারি, বলছে এনবিআর। এবং দেশে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই অব্যবহৃত থেকে যাচ্ছে বিএসসিসিএল এর ব্যান্ডউইথ। ভারতের সাথে চুক্তিতে সুবিধা পাবে সে দেশের জনগণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব এনবিআর এর রাজস্ব আদায় ও ব্যবসায়ীদের করদানে উদ্বুদ্ধকরণ নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সাবেক রাজস্ব কর্মকর্তা ফয়জুল লতিফ চৌধুরী। জনাব ফয়জুল লতিফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে এই বিষয়ক যে রিপোর্টটি রয়েছে সেটি জানে আসি। পণ্য কেনার সময় নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর বা মূসকের অর্থ পরিশোধ করেন গ্রাহকরা। সেই কর ব্যবসায়ীদের জমা দেওয়ার কথা রাজস্ব বিভাগে। কেউ রাজস্ব ফাঁকি দিলে ব্যবস্থা নেওয়ার কথা রাজস্ব কর্মকর্তাদের, কিন্তু অভিযোগ উঠেছে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকির সুযোগ করে দিচ্ছেন মাঠ পর্যায়ের এক শ্রেণীর রাজস্ব কর্মকর্তা। আর ব্যবসায়ীদের অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের প্রস্তাবে রাজি না হলে পড়তে হয় নানা হয়রানিতে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে অসাধু কর্মকাণ্ডে যুক্ত হলে পার পাবে না কেউই। সাজিদ রাজুর রিপোর্ট। সারা বছর বাজারে বেচা বিক্রির উপর নির্ভর করে সরকারের সবচেয়ে বড় আয়ের খাত মূল্য সংযোজন কর বা মূসক থেকে কেমন রাজস্ব আসবে। যেসব ব্যবসায়ীর সংগৃহীত মূসকের পরিমাণ বছরে 70,000 টাকার কম, তাদের কাছ থেকে সরকার আদায় করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট বা প্যাকেজ ভ্যাট। এর বেশি হলে শতকরা 4 ভাগ হারে মূসক আদায় করা হয়। আর এই নিয়মটিরই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর বড় ব্যবসায়ী। অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে বেশি অঙ্কের কর সংগ্রহ করলেও প্যাকেজ ভ্যাটের খাতায় নাম লেখান তারা। আর এই কর ফাঁকিতে সহযোগিতা করেন এক শ্রেণীর মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাই। অনেক সময় তাদের দ্বারা হয়রানিরও শিকার হতে হয় ব্যবসায়ীদের। এত টাকা দিবেন কেন, আমরা দিতেছি, ব্যবস্থা করে কমের মধ্যে দিয়ে সারতে পারবেন, আমাদেরকে কিছু দেন। আর যারা জেনুইনলি দিয়ে আসতেছে, পেমেন্ট করার পরে তার ওই চালানের কপিটা অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হয়। এই অ্যাটাস্টেশনের সময় তারা নানান রকমের ফর্ম ধরে, ভুল ধরে। এসিএল বন্ধ তো রাখে, এরকম শুনছি। রাজস্ব কর্মকর্তা তৎপর থাকে, তাদের বন্ধ থাকার কথা না। অনেক দোকানই আছে যে ভ্যাটের চালানে বিল দিচ্ছে না, বা যেই অফিসার ভ্যাট কালেকশনে আসছে তাকে বলতেছে যে এইভাবে দাও, তুমি এটা দিলে আমি এটা মাফ করে দিচ্ছি, এটা আমি দেখাতে পারতেছি না। এরকম হয়। যে রাজস্ব কর্মকর্তারা মাঝে মাঝে ঘুরে রাষ্ট্র পরিচালনার অর্থের যোগান দেন আর রাজস্ব ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেন, খোদ তাদের বিরুদ্ধেই ব্যবসায়ীদের অভিযোগ অনিয়ম আর দুর্নীতির। তাদের ভাষায় এ যেন ঠিক সর্ষের মধ্যেই ভূত। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে ব্যবসায়ীরা অসাধু বলেই কিছু কর্মকর্তা অনিয়মের সুযোগ নিচ্ছে। অনিয়ম রোধে মাঠ পর্যায়ের ভ্যাট আদায়কারীদের উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। উভয় পক্ষেরই একটি 6-9 ব্যাপার আছে। আপনি সুযোগ নিতে চান, আপনি ট্যাক্সটা গ্রহণ করে ট্যাক্সটা দিচ্ছেন না, দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যেটা বলছেন করাপশন বা অন্য কিছুর আশ্রয় না, তার জন্য শাস্তির বিধান রয়েছে একদম পরিষ্কার, এবং সেটা শাস্তি হয়তো কম, কিন্তু আমি বলছি এটা একটা মিলমিশের কারবার হয়ে দাঁড়াইছে দেশের ভিতরে। সবার নিজ নিজ অবস্থানে সৎ ও দায়িত্বশীল হওয়াই এই সমস্যার সমাধান বলেও মনে করে এনবিআর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এই বিষয়ে কথা বলতে চলে যাচ্ছি সাবেক রাজস্ব কর্মকর্তা ফয়জুল লতিফ চৌধুরীর সাথে। আচ্ছা, আমরা রিপোর্টটি দেখলাম এবং রিপোর্টে যে অভিযোগটি শুধুমাত্র এই রিপোর্টে নয়, আমরা কিন্তু সবসময় এই ধরনের অভিযোগ শুনে থাকি ব্যবসায়ীদের কাছ থেকে মূলত। আর মানে তারা যে অভিযোগটি করেন যে যখনই তারা করটা দিতে যান বা এই সময় যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা নানান রকম ঝুট ঝামেলার মধ্যে ফেলে দেন যদি ঘুষের মাধ্যমে এই কাজটি করা না হয়। তো সেই অভিযোগটি আপনারা যখন কাজ করেছেন তখনও নিশ্চয়ই অভিযোগটি ছিল, এখনো অভিযোগটি আছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সমাধান আসছে না কেন? যে রিপোর্টটি মাত্র দর্শকরা দেখলেন, এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। দুটো ইস্যু এটার মধ্যে জড়িত। একটা হচ্ছে কর ফাঁকি, আর একটা হচ্ছে যেটা নতুন একটা আঙ্গিক আজকে উপস্থাপিত হল দর্শকদের সামনে, সেটা হচ্ছে যে কর ফাঁকি ব্যবসায়ীরা দিতে চান না,
কিন্তু মূসক কর্মকর্তাদের প্রণোদনায় তারা মানে মূসক ফাঁকিতে উদ্বুদ্ধ হচ্ছেন। এটি একটি মারাত্মক অভিযোগ। আমি আপনাদের একটা কথা বলি যে ফাঁকি একজন ব্যবসায়ী দেবেন কি দেবেন না এটা তার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যদি ফাঁকি দিতে না চান তাহলে যেটা দেয়ার যে পরিমাণ মূসক পরিশোধ করার কথা সেটা তিনি নিশ্চয়ই পরিশোধ করবেন। এখন বাংলাদেশে যে 70,000 কোটি টাকার মূসক আদায় হচ্ছে তার মধ্যে প্রায় 95% আসে বড় ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে, ধরুন সিগারেট নির্মাতা, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সুতরাং যে অল্প কিছু পরিমাণে ভ্যাট খুচরা পর্যায়ে আদায় করা হয় সেইখানে একটা সমস্যা থাকতেই পারে। এর সমস্যার অন্যতম কারণ হচ্ছে যারা ছোট ব্যবসায়ী তাদের পক্ষে ভ্যাট আইনের জন্য কোনো আলাদা অ্যাকাউন্টেন্ট রাখা বা কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ করা সম্ভব না। সুতরাং তারা সেই ক্ষেত্রে তাদের সাধারণ কমন সেন্স এবং ভ্যাট কর্মকর্তার পরামর্শের উপরে বা ভ্যাট অফিসের পরামর্শের উপরে নির্ভর করেন। এখন এই পরামর্শটা যদি নেগেটিভ দিকে চলে যায়, অর্থাৎ যে কিছু আমাদের দেন, আমরা আপনার ভ্যাটের লায়াবিলিটি মূসকের পরিমাণ যেটা পরিশোধযোগ্য সেটা কমিয়ে দেব, এরকম তাত্ত্বিকভাবে এরকম ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব পরিব্যাপ্ত মহামারীকে আকার ধারণ করেছে কি করেনি? আমার ধারণা এটা মহামারী আকারে নেই, কেননা মূসক যারা প্রদান করছেন তাদের সংখ্যা এত বেশি, সেই তুলনায় রাজস্ব কর্মকর্তার যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সংখ্যা এত কম যে এরা ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে গিয়ে একটা সমঝোতায় পৌঁছাবেন এই ধরনের আশঙ্কা আমি অতটা করছি না। তারপরেও আপনারা যেহেতু এই অভিযোগটি ইতিমধ্যে এসেছে এবং একটি বিষয়ে অনেকের কাছ থেকে যে বিষয়টি সবচেয়ে বড় আকার ধারণ করেছে এবং বড়ভাবে আসছে ব্যবসায়ীরা বা অনেকে যারা ব্যক্তিগতভাবে কর দেন তাদের ক্ষেত্রেও, যে এই ধরনের যদি মানে ঘুষ দেওয়া না হয় বা এরকম এই পথে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা দেওয়া অনেক জটিল অবস্থা ধারণ করে এবং অনেকেই বলেন যে বারবার ঘুরেও দেখা যায় যে আমি মূসক দিতে যাচ্ছি, আমি কর দিতে যাচ্ছি, এটা দিতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে এনবিআর এর করণীয় কি আছে? আচ্ছা, আপনি যদি বলছেন জটিল আকার ধারণা, এটা আমি সরল করে বলি যে হয়রানির শিকার হতে হয়। যে আমি মূসক কর্মকর্তা, আমার প্রস্তাব রাজি না হলে আপনাকে হয়রানিতে ফেলে দেবো। এখানে একটা সোজা কথা যে ভ্যাটের হারটা ফিক্সড 15%, অথবা যদি কর্তৃত্ব বেইস হয় সেখানে 4% বা 2% যাই হোক, এটা নির্দিষ্ট। তাহলে ভ্যাট ফাঁকি দেওয়ার একটি মাত্র উপায় সেটা হচ্ছে যে কি পরিমাণ বিক্রি বাটা হলো সারা মাসে বা সারা দিনে বা সারা বছরে সেটাতে হেরফের করা। এখন একজন কর্মকর্তা তো এখানে যদি অসৎ হন তাহলে অবশ্যই তিনি এই সুযোগটা নিতে পারেন। এখন জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব হচ্ছে যে নিশ্চিত করা, কিভাবে নিশ্চিত করবে। এখন একজন কর্মকর্তা যদি অসৎ হন তাকে কিন্তু অসৎ হন এবং সেই সঙ্গে ব্যবসায়ী যদি অসৎ হন তাহলে এই চক্রের মধ্যে কারো ঢোকা, যেটাকে আমার এক প্রফেসর লন্ডন স্কুল ইকোনমিক্সে বলতেন অ্যাকাউন্টেবিলিটি কনস্পিরেসি, এটার মধ্যে কারো পক্ষে ঢোকাটা খুব কঠিন, ডিফিকাল্ট, যদি হাতে নাতে একেবারে টাকা বিনিময় হচ্ছে এরকম ধরা না যায়। কিন্তু অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা শাখা আছে, গোয়েন্দা শাখা চেষ্টা করলে, নিরীক্ষা শাখা আছে, তারা চেষ্টা করলে পরবর্তী সময়ে উদ্ঘাটন করতে পারে এবং করে থাকে এবং দাবিনামা আদায় করা হয়। এবং ভ্যাটের কর্মকর্তারা, যেটা ভ্যাটের সদস্য মহোদয় বলছিলেন যে হয়তো অতটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, কিন্তু শাস্তি প্রায়শ দেওয়া হয়ে থাকে। অফিসাররা যারা ধরা পড়েন তাদেরকে ডিসিপ্লিনারি রুল অনুযায়ী শাস্তির শিকার হতে হয়। আচ্ছা, আর যেটি বলছিলেন যে খুচরা পর্যায়ে এই রাজস্ব আদায়ের পরিমাণটা অনেক কম, তো আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ খুচরা পর্যায়ে কিন্তু রাজস্ব আদায়ের যে ব্যবস্থা বা অবজারভেশনের মধ্যে কিন্তু নেই। তো সেক্ষেত্রে এগুলো যদি আওতার মধ্যে আনা যায়, অবজারভেশনের আওতায় বা এদেরকে অনুপ্রাণিত করা, সেক্ষেত্রে তো এটা বাড়ানোর সম্ভাবনা বা বাড়ার যেই প্রবণতা সেটা অনেকখানি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এখন যে প্রশ্নটি আসছে, যুগের সাথে তাল মিলিয়ে রাজস্ব সংগ্রহে এনবিআর যথেষ্ট সক্ষম কিনা, মানে আমাদের এনবিআর এই মাঠ পর্যায়ে বা খুচরা পর্যায়ে যেই রাজস্ব সংগ্রহে সেই ক্ষেত্রে কতখানি সক্ষম? খুচরা পর্যায়ে যে ভ্যাটটা সেটা 1996 সালে আওয়ামী লীগ সরকার আসার পর চালু করা হয়, তখন কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী ছিলেন। তারপর থেকে খুব ধীরে ধীরে এটাকে আমরা বাড়িয়েছি এই জন্য যে খুচরা পর্যায়ের যারা বিক্রেতা ব্যবসায়ী তাদের পক্ষে ভ্যাটটাকে বোঝা, ভ্যাটটা দেয়া যে ক্যাপাসিটি সেটা কম ছিল। এখন এটা ঠিক যে 15% ভ্যাট দিয়ে বাজারে টিকে থাকা অনেকের জন্য কষ্টকর বলেই তারা হয়তো একটু ভ্যাট ফাঁকে সুযোগ খুঁজে থাকে।
এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভ্যাটে মানে আপনি যেটা বলছেন যে ভ্যাটের পরিমাণটা বাড়াতে হলে এর আওতাটা বাড়াতে হবে, অর্থাৎ যারাই ভ্যাট দেওয়ার মতো যোগ্যতা রাখেন সবাইকে ভ্যাট নেটের মধ্যে আনতে হবে। কথাটা খুবই ঠিক, কিন্তু সেই পরিমাণে দীর্ঘদিন যাবৎ সেই এরশাদ সাহেবের আমল থেকে প্রায় 20 বছর রিক্রুটমেন্ট বন্ধ ছিল। গত 3-4 বছরে রাজস্ব কর্মকর্তা রিক্রুটমেন্ট হয়েছে, কিছু গাড়ি ঘোড়া কেনা হচ্ছে। আমি মনে করি, বারবার বলে আসছি, যে সরকার যদি প্রয়োজনীয় পরিমাণে বিনিয়োগ রাজস্ব প্রশাসনে করে, অবশ্যই আমি মনে করি যে কর ফাঁকি রোধ করা সম্ভব। এবং একটি কথা মনে রাখতে হবে যে একজন ভ্যাট অফিসার কখন সিদ্ধান্ত নেয় সে দুর্নীতিতে নিজেকে জড়াবে বা কর ফাঁকিতে সে উৎসাহ যোগাবে, কারণ তখনই সে করবে যখন তার ব্যক্তিগত জীবনযাপনের যে চাহিদা সেইটি বেতন থেকে না আসবে। সুতরাং বেতন এবং ভাতাটাকে সবসময় মনে রাখতে হবে যে যদি আমরা রেশনালাইজ করি তাহলে মনে হয় না যে একজন কর্মকর্তা সহজে নিজেকে জড়াবেন। বিশেষ করে যারা নতুন কর্মকর্তা নতুন যোগদান করেছেন গত 3-4 বছরে এবং আগামী 3-4 বছরে অনেক রিক্রুটমেন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে সরকারের তরফ থেকে, রাজস্ব প্রশাসনের তরফ থেকে এমন কোন একটা কিছু প্রণোদনা, আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা হোক, যেমন সবার জন্য ফার্নিশড অ্যাপার্টমেন্ট দেওয়া যেতে পারে, যাতে তারা প্রথম দিন থেকেই এই দুর্নীতিতে নিজেকে জড়াবেন না, এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন। তার মানে এখানে একদিকে আছে জনবলের সংকট, এবং যে জনবলও আছে সেখানেও আপনার যেটি বলছেন যে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা বেতন কাঠামো যেটি সেটির একটা নতুন করে নির্দেশনা বা বেতন কাঠামো ইচ্ছাগুলি বাড়ানো যায় না। বেতন কাঠামো সারা বাংলাদেশের জন্য, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা যেমন সবাইকে ফার্নিশ ফ্ল্যাট, সবার একটা ফার্নিশ ফ্ল্যাট, সেটার মধ্যে একটা টেলিভিশন এবং একটা ফ্রিজ থাকবে। এটা এখন এটা তো যে চাকরি করতে প্রথম দিন ঢোকে তার 1 বছরের মধ্যে এই সঞ্চয় করা সম্ভব না, সেটাই সরকার এটা করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রায় রাজস্ব মামলার সংখ্যা প্রায় 23,000-এর বেশি এখন যেই হিসেবটা রয়েছে, এবং বলা হচ্ছে সমন্বয়ের অভাবে এসব মামলাগুলোর নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা হচ্ছে। তো এই বিষয়গুলো কর আদায়কে কতটা বাধাগ্রস্ত করছে আপনি কি মনে করেন? রাজস্ব মামলার যেটা 23,000-এর কথা বলছেন সেটা কাস্টমস সহ এই বিরাট অঙ্কের মামলা অনেকগুলি, প্রায় বেশিরভাগই হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে আটকে আছে। তো হাইকোর্ট নিশ্চয়ই তার সুবিবেচনার মধ্য দিয়েই তারা রুল নাইশাই করেছেন এবং স্টে অর্ডার দিয়েছেন। তো এইগুলি যে টোটাল অ্যামাউন্টের পরিমাণটা অনেক বেশি, এটা কথাটা ঠিক। জাতীয় রাজস্ব বোর্ড সেগুলি মোকাবেলা করছে। বর্তমান যে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন তার উদ্যোগে বহু মামলা নিষ্পত্তি হয়েছে, আলাদা বেঞ্চ করা হয়েছে হাইকোর্টে। কিন্তু এটারও একটা স্বাভাবিক গতি প্রক্রিয়া আছে, আজকেই সব সমাধান হয়ে যাবে এটা আশা করা ঠিক না। এবং আমি মনে করি রাজস্ব প্রশাসনে অনেক সংস্কার চলছে গত 3-4 বছরে। আয়কর, শুল্ক, মূসক সব জায়গাতেই বিনিয়োগ হচ্ছে, এবং আমার বিশ্বাস যে আগামী 3-4 বছরের মধ্যে এই যে জটিলতাগুলি, যেগুলো ঐতিহাসিক জটিলতা, গত 20 বছরে, 30 বছর, 40 বছর জটিলতা, যেগুলোর বোঝা এখনো বহন করতে হচ্ছে, হয়তো 3-4 বছরের মধ্যে এই যে উন্নয়ন প্রকল্পগুলি চলছে আয়করে, শুল্কে এবং মূসকে, এগুলি বাস্তবায়িত হলে 2016-17-এর মধ্যে অনেকগুলি থাকবে না। বিশেষ করে যখন অনলাইন অ্যাসেসমেন্ট চালু হবে এবং সম্পূর্ণভাবে আমি আমার অফিসে বসে অ্যাসেস করব কত টাকা ভ্যাট আমি দেব এবং সেটা আমি অনলাইন পেমেন্ট করব, এই সুযোগ যখন আমার অফিসের মধ্যে চলে আসবে, আমি মনে করি তখন তো কাস্টমস অফিসারের, ভ্যাট অফিসারের সঙ্গে আমার ফিজিক্যাল ইন্টারঅ্যাকশনের কোনো দরকারই পড়বে না। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এটা অনেকখানি কমে যাবে আশা করছেন। আর একটা বিষয়, নতুন মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এর আগে যে বিষয়টি বলছিলাম, আইনের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন 2012 যেটি প্রণয়ন হয়েছে, সেই আইনটা কতটা গতিশীলতা এনে দিতে পারে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে, এবং এই আইনটা কতখানি কার্যকরী হবে রাজস্ব আদায়ের আওতা বাড়ানোর ক্ষেত্রে? আচ্ছা, প্রথমেই বলি যে আইনটার সঙ্গে বর্তমান আইনের যে মূল পার্থক্য, এমনিতে তো অনেক প্রায়োগিক বিষয়ে পার্থক্য, মূল পার্থক্য হচ্ছে যে বর্তমানে একজন উৎপাদনকারী আগেই ঠিক করেন যে তার, ধরুন উনি বল পেন বানাচ্ছেন, এই বল পেনটা কত টাকায় উনি বানাবেন এবং কত টাকা বিক্রি করবেন, এই ধরনের একটা ডিক্লারেশন তাকে ফ্যাক্টরির শুরু থেকে দিতে হয় মূসক বিভাগের কাছে। আর নতুন যে আইনটি হচ্ছে সেটাতে এটা হবে ট্রানজ্যাকশন বেসড। আমি আজকে বিক্রি করছি কলমটা, মানে 1 ডজন 10 টাকায়, কালকে বিক্রি করলাম 12 টাকায়, তারপরের দিন 9 টাকায়,
কোনো অসুবিধা নেই। আমার যে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন সেটাকেই আমি ভিত্তি ধরে তার উপরে 15% হারে ট্যাক্স দেব। সুতরাং এখানে সমস্ত দায়িত্ব চলে যাচ্ছে ব্যবসায়ীর উপরে। তারপর শুধু মূসক বিভাগের দায়িত্ব থাকবে মাঝে মধ্যে নিরীক্ষা করে ইন্সপেকশন করে বের করা যে উনি যে এই যে ডিক্লারেশন দিলেন একবার 9 টাকা, একবার 10 টাকা, একবার 11 টাকা, কোনো মাসে 11 টাকা বিক্রি করছেন 1 ডজন, কোনো মাসে 12 টাকা বিক্রি করছে 1 ডজন, এটা ঠিক কিনা। সুতরাং এখানে প্রথমেই আমি বলবো যে হয়তো শুরুর দিকে এনবিআর একটা ধাক্কা খাবে, একটা বড় ধরনের ফাঁকি হয়ে যাবে, ব্যবসায়ীদের ফাঁকি দেওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে, সুযোগ থেকে যাবে। কিন্তু আমার ধারণা যে এই সুযোগটা এনবিআর ধীরে ধীরে একটু সংকোচন করে আনতেও সক্ষম হবে। কারণ এনবিআর যে 400 বা 500 কোটি টাকার যে এখন উন্নয়ন প্রকল্প চলছে তার মধ্যে একজন করদাতা এবং তার ব্যবসাকে একটি অস্তিত্ব হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ কোথাও ফাঁকি দিলে তার আয়ের হিসাবে, তার ব্যয়ের হিসাবে, ইনকাম ট্যাক্সের হিসাবে, কাস্টমসের হিসাবে সব জায়গাতে গন্ডগোল হয়ে যাবে। সুতরাং আমার ধারণা যে যদি কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্সের যে ব্যবস্থাপনা আলাদা রেখেই যদি একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল সিস্টেম করা হয়, সেই ক্ষেত্রে প্রথম বছরে একটা ধাক্কা থাকলেও 2-3 বছরের মধ্যে ধাক্কাটা থাকবে না। এবং আমার ধারণা যেহেতু ব্যবসায়ী তার নিজের ঘরে বসে অ্যাসেস করবেন, তিনি নিজে নির্ণয় করবেন কত টাকা ভ্যাট দিবেন, সেক্ষেত্রে তিনি একটা স্বাধীনতা পাবেন এবং স্বাধীনতার তিনি হয়তো যদি উপভোগও করবেন যে আমি আমার ভ্যাট কত দিব ঠিক করছি। এবং তার এই ভয়টাও থাকবে যে পরে যদি কখনো নিরীক্ষা হয়, নিরীক্ষা তো মাঝে মধ্যে হবে, 2 বছর 3 বছর হবে, তখন ধরা পড়লে তাকে শাস্তি সহ ভ্যাট দিতে হবে এবং শাস্তির পরিমাণ অত্যন্ত বেশি। সুতরাং এই ভয়টাও কাজ করবে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রকল্পটা যেন ঠিকভাবে বাস্তবায়ন করা হয়। বিদেশেরাই তো বাস্তবায়ন করে থাকে, তাদের মধ্যে সঙ্গে এনবিআর কর্মকর্তাদের একটা গ্যাপ থাকে, গ্যাপটা যেন না থাকে। আমাদের যে গ্রাউন্ড রিয়েলিটির বাস্তব অবস্থা সেটা বুঝে যেন তারা সফটওয়্যারগুলি প্রণয়ন করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রযুক্তি নির্ভরতা দিন দিন বাড়ছে, তো আপনার কাছে কি মনে হয় যে প্রযুক্তি নির্ভরতা বাড়লে পরে মানুষের করদানের যেই দেওয়ার যে প্রবণতা বা কর দেওয়ার প্রবণতা এইটি কি আরো বাড়বে? কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে প্রযুক্তি নির্ভরতা বাড়লে পরে সেক্ষেত্রে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেন, কারণ অনেকে এখনো পর্যন্ত প্রযুক্তির সাথে যুক্ত হতে চান না, বিশেষ করে খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ীরা আছেন। দেখেন, ভবিষ্যৎ নিয়ে তো প্রেডিক্ট করা, আমি তো জ্যোতিষ না, কিন্তু একটা কথা শুধু বলি, আমি যখন লন্ডনে লেখাপড়া করতাম আমার বাড়ি এলাকায় দেখতাম যে যখন কর দিতে হবে তার 3 মাস আগে তার কাছে একটা চিঠি আসতো, অ্যাসেসমেন্ট পেপার, যে তুমি গত বছরে এই পরিমাণ আয় করেছো, এত টাকা ট্যাক্স দিতে হবে। তুমি যদি একমত হও এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসো, একমত না হলে কেন একমত না সেটা আমাদের জানাও। আর যদি বেশি মানে কম হতে পারে, বেশি হতে পারে। এখন যখনই এই টেকনোলজিটা আসবে তখন এনবিআর এর উচিত হবে, ভ্যাট ডিপার্টমেন্টের উচিত হবে, এবং ইনকাম ট্যাক্স, কাস্টমসের ক্ষেত্রে এটা চলবে না। কাস্টমস এটা তো ট্রানজাকশন, প্রত্যেকটা শিপমেন্ট স্পেসিফিক। ভ্যাটের ক্ষেত্রে এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এটা অবশ্যই হতে পারে যে যখন ভ্যাট দেওয়ার সময় তার 2 মাস আগে একটা চিঠি চলে যাবে অনলাইনে যে আপনার এত টাকা, এই 2 লক্ষ টাকা ভ্যাট দেওয়ার আমরা অ্যাসেস করেছি, এই কারণে অ্যাসেস করেছি, আমাদের ধারণা এটি আপনাকে দিতে হবে। আপনার যদি মনে হয় যে এই টাকাটা সঠিক, আপনি জমা দিয়ে দেন। যদি মনে করেন কম বা বেশি হয়েছে, সেটা আমাদের লিখিত জানান। সুতরাং আমি মনে করি যে টেকনোলজিকে, প্রযুক্তিকে ঠিক মতো ব্যবহার করতে পারলে এটাকে আরো বেশি ব্যবসায়ী বান্ধব করা সম্ভব, এবং তখন মানুষ অবশ্যই উৎসাহিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এনবিআর এর রাজস্ব আদায় ও ব্যবসায়ীদের করদান উদ্বুদ্ধকরণ নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন সাবেক রাজস্ব কর্মকর্তা জনাব ফয়জুল লতিফ চৌধুরী। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি ঢুকে পড়েছে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে। এতে 2000 দোকানের অন্তত 200 কোটি টাকার পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। গত 2 দিনে বেশিরভাগ সময় পুরো এলাকায় হাঁটু পানিতে তলিয়েছিল। পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে এখানে বেচা কেনাও অনেকটা বন্ধ রয়েছে। আর এর প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
বর্ষা মৌসুমে বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি ঢুকে পড়ায় বন্দরনগরী চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেন্দ্র চাকদায় খাতুনগঞ্জে তেমন পানি ওঠে না। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে গত বুধবার থেকে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই সাথে যুক্ত হয় পূর্ণিমার জোয়ার। এতে শুক্রবার হঠাৎ করেই পানি ঢুকে পড়ে চাকদায় খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে। জোয়ারের পানি ঢুকে যায় ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামে। এতে করে এখানকার 2000-এর বেশি দোকানে মজুতকৃত নিত্যপণ্য পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এক একটি প্রতিষ্ঠানের 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হঠাৎ করে পানি আসে, গুদাম ডুবে গেছে, প্রায় শকানিক বস্তা ভিজে গেছে। তো পেঁয়াজের দাম তো বেশি, 50-60 টাকা পেঁয়াজ, অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। কদিন পরে আবার জোয়ার আসবে, আবার পানি আসবে, তো কবার মাল আনতে হবে, কবার বিজয় কবারে আমরা ইয়ে করতে পারবো, এটা সম্ভব না। এই ক্ষতির লোকসান আমরা কেউ পোষাবো, কি করব, আমরা এখন অনেক দুশ্চিন্তায় আছি। এদিকে দোকানে রাখা এইসব ভোগ্যপণ্য নষ্ট হয়ে যাওয়ায় আগামীতে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ক্ষতি হচ্ছে প্রায় 300 বস্তা, 400 বস্তা মালের দাম 4 থেকে 5 লাখ টাকা। টাকাগুলো অনেক লোকসান হয়ে গেল, টাকাগুলো ওঠাতে হবে না। পেঁয়াজ আর রসুন আমার বেশি ক্ষতি হয়েছে, এগুলো তো বাজার অবশ্যই প্রভাব পড়বে, এগুলোর কারণে বাজার বাড়তে পারে। সরকার যে আমাদেরকে কিছু দেয়, সহযোগিতা করে, সাহায্য করে, ক্ষতিপূরণ, তাহলে আমাদের বাজার। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন চাকদায় খাল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এবার জোয়ারের পানি বাজারে প্রবেশ করেছে। এখানে হচ্ছে নিচু এলাকা, তার উপরে পানিগুলো আসে, এদিকে আবার জোয়ারের পানি, যার কারণে এই সমস্যাটা হলো। এগুলো রোধ করতে হলে আপনার প্রথমে ড্রেজিং, তারপর আপনার সুইচ গেটের প্রয়োজন হবে। মূলত দেশের বিভিন্ন স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে এখানে আনা হয়। প্রতিদিন গড়ে 2500 কোটি টাকার বেশি লেনদেন হয় এখানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অভ্যন্তরীণ বাজারের চেয়ে কম মূল্যে ব্যান্ডউইথ রপ্তানির জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। মজার ব্যাপার হচ্ছে, চুক্তি অনুযায়ী দেশীয় গ্রাহকদের চেয়ে কম খরচে ভালো মানের ইন্টারনেট সেবা পাবে ত্রিপুরায় বসবাসরত ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মধ্যে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই বিএসসিসিএল এর ব্যান্ডউইথ অব্যবহৃত থেকে যাচ্ছে। ব্যান্ডউইথ রপ্তানি ও এর প্রভাব নিয়ে দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। সমুদ্র তলদেশের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক নেটওয়ার্ক সাবমেরিন কেবল CME-5 এর সাথে 2005 সালে সংযুক্ত হয় বাংলাদেশ। কোটা অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক এই সংযোগ থেকে 200 গিগাবাইট ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে, কিন্তু এর মধ্যে 160 থেকে 70 গিগাবাইট অব্যবহৃত থেকে যায়। আর এই যুক্তিতে 9.5 কোটি টাকা বাৎসরিক চার্জে 10 গিগাবাইট ব্যান্ডউইথ ভারতকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডের সাথে ভারতের সাঞ্চাই নিগম কোম্পানি লিমিটেডের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে প্রতি মেগাবিট ব্যান্ডউইথ ভারতের ত্রিপুরা রাজ্যে $10 অর্থাৎ 780 থেকে 90 টাকা দরে MBPS পৌঁছে দেবে ভারতের ত্রিপুরা রাজ্যে। অথচ দেশের মধ্যেই বিএসসিসিএল ব্যান্ডউইথের পাইকারি দর নির্ধারণ করে রেখেছে 1969 টাকা। আর তাই স্বভাবতই প্রশ্ন জাগে, দেশ এবং দেশের বাইরে ব্যান্ডউইথের এই দামের পার্থক্যটা কেন? এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISPর অভিযোগ, দেশের মধ্যে বিএসসিসিএল নির্ধারিত উচ্চ মূল্যের কারণেই এই পরিমাণ ব্যান্ডউইথ অব্যবহৃত থেকে যাচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট পারপাস যে ব্যান্ডউইথটা ইউজ হচ্ছে ক্লোজ টু 120 জিবি 25 জিবির মতন। 120-25 জিবির মধ্যে সরকার শুধুমাত্র ব্যান্ডউইথ সাপ্লাই করতে পারছে 25 জিবি। বাকি 100 জিবি কিন্তু বেসরকারি আইটিসি অপারেটররা দিচ্ছে, হোয়ারেজ সরকারের কাছে 200 জিবির ক্যাপাসিটি আছে। আইটিসি অপারেটররা এটা যদি ইজিলি কোপ আপ করতে পারে, ইজিলি অ্যাকোয়ার করতে পারে, তাহলে বিএসসিসিএল কেন পারবে না? এ বিষয়ে বিএসসিসির দৃষ্টি আকর্ষণ করা হলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের ভিতরে এতদিন দাম কমানো যায়নি। যেহেতু আমরা একটা দাম কমাবো, তাতে আমাদের রেভিনিউ লস হবে। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কাছে পারমিশনের জন্য আমরা পাঠিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা বিটিআরসি হয়ে, মন্ত্রণালয় হয়ে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর হয়ে এটা আবার ফিনান্সের কনকারেন্স লেগেছে। এগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে গেছে, যার জন্য আমরা এটা অনেক দেরি হয়ে গেছে। আর তাই দাম কমানোর সিদ্ধান্ত হলেও কবে নাগাদ সংশোধিত মূল্যে দেশি অপারেটররা ব্যান্ডউইথ কিনতে পারবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বিএসসিসিএল এর কাছ থেকে। যদিও তাদের দাবি, ভারতের সাথে চুক্তি বাস্তবায়নের আগেই আইএসপি গ্রাহকরা এর সুবিধা পাবেন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। 8% জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য দেশে প্রয়োজনীয় বিনিয়োগ হচ্ছে না বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা।
শনিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে বক্তারা বিনিয়োগের বাধাগুলো তুলে ধরেন। এ সময় ক্রমবর্ধমান কর্মসংস্থানের চাহিদা মেটাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর সেলিম রায়হান। এ সময় বিনিয়োগ বাড়াতে নতুন নীতি নির্ধারণ, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামো সংস্কারের তাগিদ দেওয়া হয়। গুণগত বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। শুধুমাত্র সরকারি উদ্যোগেই নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মানব কল্যাণমূলক ফাউন্ডেশন আয়োজিত 10ম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী। 5টি ক্যাটাগরিতে সফল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সিটি এশিয়া প্যাসিফিকের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক রেজিনা সো। সামাজিকভাবে করুন, ব্যক্তিগতভাবে করুন, দলবেঁধে করুন, এতে সরকারের কোনো সংশয়ের প্রশ্নই ওঠে না। শুধু যেটা আমরা বারবার বলি এবং এটাই আমাদের রাজনৈতিক বার্তার কেন্দ্র, যে সকল কাজের মূলে যেন আমাদের দেশের সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়। মারাত্মকভাবে যারা দরিদ্র তার সংখ্যা 10-এর নিচে আমরা আনতে পেরেছি। আরও আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক কাজ করতে হবে আমাদেরকে। তো সেই কাজে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই। দেশের মোট জিডিপির 7% আর বিদেশি মুদ্রার রিজার্ভের 60%-এরও বেশি অর্জিত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ থেকে। বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2014 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। গভর্নর বলেন, দেশের রেমিটেন্স আয়ের অধিকাংশই আসে শারীরিক শ্রমনির্ভর ও অদক্ষ নিম্ন আয়ের শ্রমিকদের পাঠানো অর্থ থেকে। অনুষ্ঠানে বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। গত অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোয় 33 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ তুলে দেন ডক্টর আতিউর রহমান। এ সময় দেশের জনসংখ্যাকে সমস্যা হিসেবে না দেখে দক্ষ জনশক্তি তৈরি ও রেমিটেন্স প্রদান প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। সৌভাগ্যের খবর যে আমি লোক বেশি, এই জন্য আমি খুব খুশি, কারণ আমি আমার লোক দিয়ে তো আমি ইনকাম করব। যদি লোক না থাকে ইনকাম করবে কে, তাই না? আমি নিজে খেতে পারবো 4 আনা, আমি ইনকাম করবো যে 10 টাকা, বাকিটা তো ব্যালেন্স থাকবে আমার দেশের জন্য। সরকার যদি যারা রেমিট করে, যারা বিদেশে থাকে, তাদেরকে যদি যথেষ্ট সম্মান করেন, যথেষ্ট সুযোগ সুবিধা দেন, তাহলে আরো বেশি বেশি রেমিট আসবে। রেমিটেন্স আহরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের 7ম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে 2য় স্থানে রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দেশের জিডিপি প্রায় 7% এবং বিদেশি মুদ্রা রিজার্ভের প্রায় 60%-এরও বেশি। গত 6 অর্থ বছরের তথ্য থেকে দেখা যায় ক্রমবর্ধমান হারে বেড়েছে এই রেমিটেন্স। এক্সিম ব্যাংকের অর্থ বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন 2015 অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সম্মেলনে 2015 সালের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। ঠিক 2015 সালে এবং 13 সালে অন্যের এফডিআর অন্য একজনের কথাটি বলতে এই জন্যই ঋণ অনুমোদন, বৈদেশিক হিসেবের কর আইন, রেমিটেন্স এবং পুরনো তথ্যের আধুনিকায়ন বিষয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, তথ্য প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কেবল টিভি পরিচালনার লাইসেন্স নিয়ে দুর্নীতির শিকার হচ্ছেন বলে অভিযোগ কেবল টিভি উন্নয়ন সম্মিলিত পরিষদের। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের এই অভিযোগ করেন তারা। লাইসেন্স ফিসের উচ্চ হার, কেবল টিভি লাইসেন্স নিয়ন্ত্রক অধিদপ্তরের সীমাহীন দুর্নীতির কারণে অনেক ব্যবসায়ীরাই লাইসেন্স গ্রহণে নিরুৎসাহিত হচ্ছেন বলে মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি কেবল টিভি উন্নয়ন সম্মিলিত পরিষদ তাদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো হাওয়াইয়ে আয়োজিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তি সংক্রান্ত বৈঠক। প্রশান্ত মহাসাগরীয় 12টি দেশের নীতি নির্ধারকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে টিপিপি চুক্তি বিষয়ে সিদ্ধান্ত আসার কথা থাকলেও এক সপ্তাহের এই বৈঠকে শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র মিশেল ফরম্যান জানিয়েছেন, চুক্তির ব্যাপারে আলোচনা শেষের পর্যায়ে, কয়েকটি বিষয়ে এখনো সমঝোতায় আসা সম্ভব হয়নি বলেও জানান তিনি। আর অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রীর দাবি, আলোচনার শেষ পর্যায়েও যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং মেক্সিকোর জন্য কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। এছাড়া চুক্তির কয়েকটি শর্তের ব্যাপারে নিউজিল্যান্ড, জাপান এবং যুক্তরাষ্ট্রের দ্বিমত রয়েছে বলেও জানা গেছে। প্রশান্ত মহাসাগরীয় অংশীদারি এ চুক্তি বাস্তবায়ন হলে বিশ্ব অর্থনীতির 40% নির্ভর করবে এ অঞ্চলের উপর। বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের আর্থিক খাত 2.3% সম্প্রসারিত হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় বেশি। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, বাড়ছে ভোক্তা খরচ, আর ভোক্তা খরচ বাড়ায় চাঙ্গা হয়ে উঠছে উৎপাদন খাত। বাড়ি কেনা এবং ভাড়া নেওয়া মার্কিনীর সংখ্যা বাড়ায় চাঙ্গা হয়েছে দেশটির আবাসন খাত। জ্বালানি তেলের দাম কমার সুফল ভোগ করছেন মার্কিন অর্থনীতি। ডলারের শক্তিশালী মানের কারণে চাঙ্গা হয়েছে রপ্তানির খাত। এ কারণে আর্থিক ধীরগতি ক্ষতি পুষিয়ে নিচ্ছেন মার্কিনীরা। আর তাই সেপ্টেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। ক্রিমিয়া এবং ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবারে নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে 15টি কোম্পানি এবং 11 জন ব্যক্তি। এর মধ্যে রয়েছে রাশিয়া জ্বালানি কোম্পানি রসনেফট এবং নেশোকোনেম ব্যাংকের সাথে জড়িত কয়েকটি কোম্পানি এবং ব্যক্তিত্ব। এছাড়াও ক্রিমিয়ার 5টি বাণিজ্যিক বন্দরও রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়। এ বিষয়ে রাশিয়ার মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পর্ক বৈরী করতে নয়, নিয়ম নীতির কারণেই এসব নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছে রাশিয়ার উপর। রাশিয়ার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের উত্তরসূরি ব্যবসায়ীদের কার্যক্রমের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের উপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। এদিকে এসব নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব বেসরকারি খাতকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা দেশটির ব্যবসায়ী মহলের। কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দীর্ঘ 54 বছরের বিরতির পর স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্ক। সম্প্রতি কিউবান ব্যাংকের সাথে মার্কিন ব্যাংকের চুক্তি দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। এছাড়া এতে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হবে না বলেও মনে করছেন তারা। 21 জুলাই ওয়াশিংটনের হাভানার দূতাবাসে কিউবার পতাকা উত্তোলনের একদিন পর ব্যাংকিং লেনদেন সহজ করতে কিউবার বানকো ইন্টারন্যাশনাল দে কমার্সিও ব্যাংকের সাথে চুক্তি করল ফ্লোরিডা ভিত্তিক স্টোনগেট ব্যাংক। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কিউবার কোনো ব্যাংকের সাথে চুক্তি করল মার্কিন কোনো ব্যাংক। দুই দেশের গ্রাহক পর্যায়ের সরাসরি লেনদেন সহজ করতে ব্যাংকগুলো দ্রুতই কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা গ্রাহকদের। এই চুক্তি দুই দেশের পর্যটন, ব্যবসায়িক লেনদেন, বাণিজ্যিক সমঝোতা এবং অর্থ লেনদেন সহজ করবে বলেও আশাবাদ তাদের। এই চুক্তি শুধু গ্রাহকদের লেনদেন নয়, ব্যবসায়িক স্বার্থে লেনদেনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। অনেক দিনের আলোচনার পর দুই দেশের ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে। যত দ্রুত চুক্তি বাস্তবায়ন হবে ততই দ্রুত এই সুবিধা পাবে দুই দেশের মানুষ এবং পর্যটকরা। এই চুক্তি দুই দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য চুক্তির ক্ষেত্রে প্রভাবিত করবে। নতুন চুক্তির আওতায় কিউবায় মার্কিন ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্রের পর্যটকরা। চুক্তির বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ক্ষেত্রেও লেনদেনে তেমন একটা ভোগান্তি পোহাতে হবে না কিউবান ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্র এবং কিউবার সম্পর্ক স্বাভাবিক করতে এ চুক্তি অসাধারণ ভূমিকা রাখবে। তবে শুধু পতাকা উত্তোলন নয়, দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ করতে আর্থিক এবং বাণিজ্যিক খাতে আরও কিছু সমঝোতা ও চুক্তি জরুরি।
দীর্ঘ বিরতি থাকায় কূটনৈতিক সম্পর্ক এত শিগগিরই স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিউবা ও যুক্তরাষ্ট্র সব ধরনের প্রতিবন্ধকতাই কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জুলাইতে কিছুটা বেড়েছে চীনের অনুৎপাদনশীল খাতের কার্যক্রম। এ কারণে গেল মাসে দেশের ক্রয় ব্যবস্থাপনা সূচক পিএমআই দাঁড়িয়েছে 53.9%, যা জুনের চেয়ে মাত্র 0.1% কম। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির কারণে এই সময়টাতে চীনাদের কেনাকাটার পরিমাণ বেড়েছে, সেই সাথে বেড়েছে গণপরিবহনের ব্যবহারও। পাশাপাশি চাঙ্গা হচ্ছে পর্যটন খাত, তবে ভালো অবস্থানে রয়েছে দেশটির উৎপাদন খাত। দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় কারখানার কার্যক্রম বেড়েছে, সেই সাথে বিনিয়োগ বাড়ায় উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে চীনা অর্থনীতি। জ্বালানি তেলের নিম্নমুখী দামের কারণে লোকসান এড়াতে প্রায় 6,500 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জ্বালানি প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল। এছাড়াও চলতি বছর খরচ অন্তত 20% কমাবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক বিবৃতিতে এসব কথা জানান কোম্পানিটির প্রধান নির্বাহী বেন ভ্যান। এতে তিনি আরও বলেন, এখনই সময় শেয়ার হোল্ডারদের কাছে কম দামে শেয়ার বিক্রির। কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পাশাপাশি $700 কোটি বিনিয়োগ কমাচ্ছে শেল। বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে $384 কোটি, অথচ গেল বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল $613 কোটি। ডিজনিল্যান্ডের প্যারিস শাখায় বিদেশি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ উঠেছে প্যারিসের নাগরিকদের চেয়ে পর্যটকদের কাছ থেকে বিভিন্ন রাইড এবং পণ্যের জন্য অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারলে ইউরোজোনের 28টি দেশের মধ্যেই ই কমার্সের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বাড়াতে পারবে বিনোদন কেন্দ্র ডিজনিল্যান্ড। এছাড়া ইউরোজোনভুক্ত দেশের দর্শনার্থীদের মধ্যে বৈষম্য না করতেও ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে ইউরোপের সব বিনোদন কেন্দ্রগুলোতে তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছে ইসি কর্তৃপক্ষ। 2014 সালে ডিজনিল্যান্ড ভ্রমণে এসেছেন অন্তত 1,42,00,000 দর্শনার্থী, যাদের প্রায় 70% ইউরোপীয় নাগরিক। দর্শক, এবার জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূচকের ঊর্ধ্বমুখিতা এই মুহূর্তে বাজারের প্রতিটি সূচকে লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সে 5 পয়েন্টের সূচকের ঊর্ধ্বগতি রয়েছে, 4,797 পয়েন্টের রয়েছে সূচক। ডিএসসি এস ইন্ডেক্সেও 2 পয়েন্টের মতো সূচকের ঊর্ধ্বগতি রয়েছে, 1,192 পয়েন্টের সূচক অবস্থান করছে। আর ডিএসসি 30 ইন্ডেক্সে 2 পয়েন্টের ঊর্ধ্বগতি নিয়ে 1,886 অর্থাৎ 1,886 পয়েন্টে এই অবস্থানে রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স। আমরা যদি লক্ষ্য করি, বাজারের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু করলেও বেলা 11টার দিকে আমরা দেখেছিলাম সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়, তবে এই মুহূর্তে সেটি কিছুটা কাটিয়ে উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু সূচকের ঊর্ধ্বমুখিতা সামান্য হলেও বাজারে লক্ষ্য করা যাচ্ছে। আর এখন পর্যন্ত লেনদেন হয়েছে 250 কোটি টাকা, অর্থাৎ যেই 10:30 থেকে যদি লেনদেন শুরু হয়, এখন পর্যন্ত 1 ঘন্টায় 250 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। আর লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে 136টি কোম্পানিকে দেখা যাচ্ছে যেগুলোর দাম বেড়েছে, 107টি কোম্পানির দাম কমেছে, আর 46টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়। লেনদেনের একেবারে শীর্ষে এই মুহূর্তে রয়েছে বেক্সিমকো ফার্মা। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 71 টাকা 20 পয়সায়, যেটি সর্বশেষ লেনদেন মূল্য ছিল গত সপ্তাহে 69 টাকা 70 পয়সা। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 1 টাকার কিছু বেশি এই কোম্পানিটির শেয়ারের দাম বাড়তির দিকে দেখছি, প্রায় 1.5 টাকার মতো। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে লেনদেনের দ্বিতীয় অবস্থানে। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 127 টাকা 60 পয়সায়, 60 পয়সা বেড়েছে গত সপ্তাহে শেষ কার্য দিবসের তুলনায়। তবে আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি 129 টাকা 60 পয়সা পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের দাম উঠেছিল, আর সবচেয়ে কম দাম বিক্রি হচ্ছে 126 টাকা 80 পয়সায়। আর এরপরে রয়েছে ফার কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 55 টাকা দরে, 53 টাকা 20 পয়সা ছিল গত সপ্তাহের লেনদেন মূল্য। সেই হিসেবে প্রায় 2 টাকার কাছাকাছি এই কোম্পানির শেয়ার দাম বেড়েছে। ডেসকো রয়েছে লেনদেনের 4র্থ অবস্থানে। জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানটি 76 টাকা 30 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে। 74 টাকা 60 পয়সা ছিল সর্বশেষ কার্য দিবসের লেনদেন মূল্য গত সপ্তাহের। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 টাকার মতো এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে লেনদেনের 5ম অবস্থানে। 77 টাকা লেনদেন মূল্য এখন প্রতিটি শেয়ারের। 78 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্য ছিল আজকের দিনে, 76 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন মূল্য এবং গত দিনের লেনদেন মূল্য ছিল 77 টাকা 30 পয়সা। সেই হিসেবে এই মুহূর্তে প্রায় 30 পয়সা কম দাম
কম দামে বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, যেটি গত সপ্তাহের চেয়ে। আর বিএসআরএম লিমিটেড এই কোম্পানিটির প্রতিটি শেয়ার 103 টাকা 2 পয়সা বিক্রি হচ্ছে, যেটি 97 টাকা 20 পয়সা ছিল সর্বশেষ লেনদেনমূলক গত সপ্তাহের শেষ কার্য দিবসে। সেই হিসেবে আমরা দেখছি প্রায় 6 টাকা এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে এবং এই মুহূর্তে আমরা যে দামটি দেখতে পাচ্ছি 103 টাকা 20 পয়সা, 104 টাকা 70 পয়সা সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল আজকের দিনে। গ্রামীণফোন রয়েছে লেনদেনের সপ্তম অবস্থানে 325 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 330 টাকা 50 পয়সা ছিল গত সপ্তাহে শেষ কার্য দিবসের লেনদেন মূল্য। প্রায় 5 টাকা এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। অর্থাৎ আমরা যদি শুরু থেকে এখন পর্যন্ত যে 7টি কোম্পানির ক্ষেত্রে দাম লক্ষ্য করলাম, সেক্ষেত্রে শুধুমাত্র এই কোম্পানিটির অর্থাৎ গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে। বিএসআরএম স্টিল রয়েছে লেনদেনের অষ্টম অবস্থানে 87 টাকা 30 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। আর বেক্সিমকো লিমিটেড রয়েছে নবম অবস্থানে 34 টাকা 20 পয়সা দরের প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। এরপরে রয়েছে বিবিএস, এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 51 টাকা 40 পয়সায়। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। জোয়ারের পানি ঢুকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট, প্রভাব পড়ার আশঙ্কা নিত্যপণ্যের বাজারে। ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা, অভিযোগ ব্যবসায়ীদের, অনিয়ম রোধে চলছে কঠোর নজরদারি বলছে এনবিআর। এবং দেশে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই অব্যবহৃত থেকে যাচ্ছে বিএসপিসিএল এর ব্যান্ডউইথ, ভারতের সাথে চুক্তিতে সুবিধা পাবে সে দেশের জনগণ। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।